কথা তো হয়েছিল পশ্চিমবঙ্গ দখল করার, কিন্তু এইভাবে যে নিজেদের দেশই হাতছাড়া হয়ে যেতে পারে এটা মনে হয় আমাদের প্রতিবেশীরা খুব একটা বুঝতে পারেন। যার খেসারত দিতে গিয়ে যদি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশই বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায়, অথবা এই গোটা এলাকা থেকে বাংলাদেশিদের মেরে তাড়িয়ে দিয়ে পুরো এলাকায় দখল করে নেওয়া হয়, তাহলেও কিন্তু বাংলাদেশ এর বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করতে পারবেন, কারণ এটা তো ওদেরই কর্মের ফল। এবং ভারতকেও বিশেষ কিছু করার দরকার নেই বাংলাদেশের এই অঞ্চলকে ভাঙার জন্য। আমাদের কেবলমাত্র একটু আগুনে ঘি ঢালতে হবে, ব্যাস কাজ হয়ে যাবে। কীরকম? ওয়েল, ম্যাপে এই যে এলাকাটা দেখছেন, এটা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, নাম হলো টেকনাফ। এটা কতটা গুরুত্বপূর্ণ তার আইডিয়া আপনারা এর থেকেই পেয়ে যাবেন, যে এটা বাংলাদেশের জন্য ঠিক ততটাই কাজে আসবে যতটা আমাদের জন্য আন্দামান আর নিকোবর হতে পারে। কারণ যদি খুব ভালোভাবে এই এলাকার পজিশন দেখেন, তাহলে স্পষ্টভাবে বুঝবেন এটা একদম বঙ্গোপসাগরের এমন এলাকায় রয়েছে যেটা সামরিক দিক থেকে ব্যাপক গুরুত্বপূর্ণ হতে পারে বঙ্গোপসাগরের উপরে ডমিনেট করার জন্য। কারণ এর ঠিক কাছেই রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, যাকে পাওয়ার জন্য তো আমেরিকা বাংলাদেশের ভেতরে এত কাণ্ডও করেছে গত কয়েক বছর। তো বুঝতেই পারছেন এই এলাকা কোনো সাধারণ এলাকা নয়। কারণ যদি এটা সাধারণ এলাকা হতো তাহলে এর ওপর আমেরিকার মতন দেশের নজর থাকতো না। উপরন্তু শুধুমাত্র সামরিক দিক থেকে নয়, ইকোনমিক্যালিও যদি এই অঞ্চলকে ডেভেলপমেন্ট করা যায়, এটা একটা ইকোনমিক হাব বানানোও সম্ভব। স্পেশালি ভবিষ্যতে মাল্টিপোলার বিশ্বে বঙ্গোপসাগর রিজিয়ন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তখন এর প্রয়োজনীয়তা আরও বাড়বে। এখন আপনারাই ভাবুন যে এমন একটা গুরুত্বপূর্ণ অঞ্চল যদি বাংলাদেশের হাতছাড়া হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তাহলে ওদের কতটা মারাত্মক ক্ষতি হতে পারে। আর এক্স্যাক্টলি আজ বাংলাদেশ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে ওরা নিজেদের দেশে এই এলাকায় সংখ্যালঘুতে পরিণত হয়েছে। এবং যা ভয়ঙ্কর তথ্য এসেছে বাংলাদেশের মিডিয়াতে, তা যদি সম্পূর্ণ সত্যি হয়, ইভেন আমি বলবো 50%ও যদি সত্যি হয়, তাহলেও কিন্তু বাংলাদেশের কপালে অশেষ দুঃখ আছে। এবং ভারত যদি চায় তাহলে কয়েকশো মিলিয়ন ডলার খরচ করলে এই গোটা এলাকা বাংলাদেশের হাতছাড়া করে দিতে পারে, যা ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধেই ব্যবহার করা যাবে। আর এটা কীভাবে সম্ভব? ওয়েল, খুব সহজ। রিসেন্টলি বাংলাদেশের মিডিয়াতে একটা খবর প্রকাশ করে, যেখানে ওরা দাবি করেছে এই যে টেকনাফ এরিয়া রয়েছে, এখানে বহু বছর ধরে এই মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানরা জোর করে ঢুকে বসতি গড়েছিল। কিন্তু হঠাৎ করেই লাস্ট কিছু মাস পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে রোহিঙ্গাদের এই অনুপ্রবেশ মাত্রা ছাড়া পর্যায়ে পৌঁছে গেছে, যার ফলে কেবলমাত্র গত 16 মাস মানে 1.5 বছরেরও কম সময়ের মধ্যেই আরও 1.5 লাখের বেশি রোহিঙ্গারা মিয়ানমার থেকে এখানে ঢুকে পড়েছে, যাকে কিন্তু চাইলেও বাংলাদেশের সেনা ঠেকাতেই পারছেন। আর বন্ধুরা, এর ফলে যা হয়েছে তা কিন্তু কল্পনার বাইরে। এই প্রথমবার বাংলাদেশি মুসলিমদের সাথে সেটা হয়েছে যেটা ওরা গোটা বাংলাদেশে হিন্দুদের সাথে করেছে আর পশ্চিমবঙ্গে করার চেষ্টা করছিল। অর্থাৎ এই গোটা অঞ্চলে বাংলাদেশি মুসলিমদের সংখ্যা মারাত্মক হারে কমে গেছে এবং ওরা এখানে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। এখন আপনারা বলতেই পারেন যে এটা কি এমন সমস্যা? ওরাও তো মুসলিম পপুলেশন, তো বাংলাদেশি মুসলিম থাকুক বা রোহিঙ্গা মুসলিম, তফাৎ কী হবে? ওয়েল, বিরাট বড় তফাৎ হবে। এরা বেসিক্যালি মারাত্মক উগ্র, এমনকি বাংলাদেশি মুসলিমদের থেকেও অনেক বেশি জিহাদি মানসিকতা। এবং এই মুহূর্তে টেরর অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সমস্ত ধরনের ক্রাইম, সব কিছুতে এদের একটা ডমিনেশন তৈরি হয়েছে, যে এরাই এখন বাংলাদেশি মুসলিমদের ডিরেক্টলি চ্যালেঞ্জ করছে। সহজ ভাষায় বললে আপনাদের হয়তো ধারণা আছে যে মুসলিম মানে সব সমান, কিন্তু না, এদের মধ্যে যে পরিমাণ বিভেদ আছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। উদাহরণ হিসেবে বললে ইরানের সাথে আরবদের সমস্যা কোথায়? দুপক্ষই তো মুসলিম। সমস্যা হলো ইরান শিয়া, বাকিরা সুন্নি, তাই এর জন্য একে অন্যকে শেষ করতে চায়। আরেকটা উদাহরণ দিই, পাকিস্তানেও সব মুসলিম, নামমাত্র কিছু হিন্দু আছে। তাহলে ওখানে সমস্যা কি? ওখানে এথনিসিটির সমস্যা, যে পাঞ্জাবি মুসলিম বাকি সমস্ত মুসলিমদের কাফের বলে মানে আর ওদেরকে জেনোসাইড করছে, তা সে বালুচ হোক বা পাস্তু। এই সেম কারণেই তো 1971 বাঙালি মুসলিমদেরও জেনোসাইড হয়েছিল হিন্দুদের সাথে। তো আশা করি এখানে মূল সমস্যাটা বুঝতে পারলে। এখন খবর অনুযায়ী এই মুহূর্তে টেকনাফে মারাত্মক পরিমাণে না কেবল আরও রোহিঙ্গা মিয়ানমার থেকে ঢুকে পড়েছে, উল্টো দিকে যারা ইতিমধ্যেই আছে সেখানে জনবিস্ফোরণ হচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় প্রয়োজনের অতিরিক্ত এখানে জনসংখ্যা বাড়ছে প্রতিদিন। বাংলাদেশের 21 টেলিভিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখানে এত ছোট এলাকায় ডেইলি গড়ে 60 থেকে 90টা নতুন বাচ্চার জন্ম হচ্ছে,
যা মাসে 2700টা এবং এক বছরে প্রায় 32,000-এর বেশি শিশুর জন্ম হচ্ছে। এখন জাস্ট ইম্যাজিন করুন, এই পুরো এলাকায় ইতিমধ্যে 12 লক্ষ অফিসিয়ালি রোহিঙ্গা আছে, এমনটা ইউনাইটেড নেশনসের রিপোর্ট বলছে। কিন্তু আসলে এই সংখ্যা আরও বেশি। উল্টো দিকে গত এক বছরের যদি লক্ষাধিক নতুন রোহিঙ্গা ঢোকে, তার উপর এত অনিয়ন্ত্রিতভাবে নতুন বাচ্চার জন্ম হয়, তাহলে এই বিপুল পরিমাণ পপুলেশনের তুলনায় সেই পরিমাণ কিন্তু বাংলাদেশের কাছে রিসোর্স নেই। ব্যাস, এখান থেকেই দুটো বড় সমস্যা তৈরি হয়েছে, যা ইভেনচুয়ালি বাংলাদেশের জন্য মূল ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেই ডেমোগ্রাফি বদলের কারণে একসময় পুরো টেকনাফ এবং আশেপাশের অঞ্চল বাংলাদেশের হাতছাড়া হয়ে যেতে পারে। কীভাবে? প্রথমত, এই অতিরিক্ত জনসংখ্যার জন্য যেহেতু রিসোর্স নেই, তা সত্ত্বেও পপুলেশন বাড়ছে এবং অতিরিক্ত অনুপ্রবেশও হচ্ছে ডেইলি বেসিসে। এমন অবস্থায় এরা ধীরে ধীরে টেকনাফ থেকে মেনল্যান্ড বাংলাদেশের দিকে মুভ করছে। এতে একটা সময় লোকাল বাংলাদেশি মুসলিমদের জন্য রোহিঙ্গারা থ্রেট হয়ে দাঁড়াবে, কারণ ওরা মারাত্মক র্যাডিক্যালাইজ আর ক্রিমিনাল টাইপের। তো বুঝতেই পারছেন, যেখানে যাবে পুরো এলাকাকে শেষ করে দেবে। আর দ্বিতীয়ত, যখন এই ধরনের ডেমোগ্রাফি পাল্টে যায়, তখন সেখানে শুরু হয় পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স আর কবজা, যার আওতায় রোহিঙ্গারা এই এলাকায় নিজেদের কবজা মজবুত করতে পলিটিক্যালি অ্যাক্টিভ হয়ে একটা সফট ইনসার্জেন্সি টাইপের মানসিকতার দিকে যাচ্ছে। ইতিমধ্যে এই খবর অনুযায়ী এই রোহিঙ্গা ক্যাম্পগুলো, যার সংখ্যা প্রায় 33টা, এটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্পে পরিণত হয়েছে। এবং যেহেতু পপুলেশন মারাত্মক বেড়ে গেছে, কিন্তু সেই পরিমাণে রিসোর্স নেই, তো ওরা কী করছে, কিডন্যাপিং থেকে শুরু করে হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ পাচার থেকে শুরু করে প্রস্টিটিউটের মতন অ্যাক্টিভিটিস এবং টেরার মডেলকে তৈরি করছে। যার ফলস্বরূপ এর থেকে বাঁচার জন্য ধীরে ধীরে এই পুরো এলাকা থেকে লোকাল বাংলাদেশিরা হয় সরে আসতে বাধ্য হচ্ছে, অথবা কিছু জায়গায় ছোট ছোট অ্যাটাকও হচ্ছে, যা বাংলাদেশের মেনস্ট্রিম মিডিয়া রিপোর্ট পর্যন্ত করে না। অর্থাৎ একদম সহজ ভাষায় বলে, ওরা নিজেদের আলাদা একটা আইডেন্টিটি তৈরি করছে, যাতে কিছু সময়ের মধ্যে ওরা বাংলাদেশে থেকে বাংলাদেশকে অ্যাজ এ কান্ট্রি মানবেই না। ওরা চাইবে আমাদের নিজস্ব আলাদা আইডেন্টিটি হোক, নিজেদের ভাষা হোক, এবং এই সব কিছু অ্যাকচুয়ালি একটা দেশ বিরোধী আন্দোলনের রূপ নিতে পারে। সহজ ভাষায় বললে, এই মুহূর্তে বাংলাদেশ একটা বারুদের একদম মাথায় দাঁড়িয়ে, এবং যেদিন এই ফুড ক্রাইসিস এবং রিসোর্সে আরও টান পড়বে এবং আমেরিকা, ইউনাইটেড নেশনস থেকে সাহায্য কমবে, ব্যাস এই বারুদে আগুন জ্বলে উঠবে। কারণ এই মুহূর্তে যদি আপনারা খেয়াল করেন, আমেরিকা তাদের বেশিরভাগ এড বন্ধ করে দিচ্ছে, ইউনাইটেড নেশনসেও সাহায্য কমিয়ে দিয়েছে, এবং তার সাথেই যে সমস্ত এনজিওর মাধ্যমে ফান্ডিং আসতো তাও ধীরে ধীরে কম হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো এত বেশি ফান্ড যা এত বছর ধরে দেওয়া হতো, এগুলো বেসিক্যালি আমেরিকার সরকার ডলার ছাপিয়েই দিত। উদ্দেশ্য ছিল এই বিভিন্ন রিজনে কনফ্লিক্ট করানো। এমনকি এই যে রোহিঙ্গা ইস্যু, সেটাও কিন্তু ডিপ স্টেটেরই তৈরি। তো যতক্ষণ আমেরিকার ফান্ড আসছে, ততক্ষণ বাংলাদেশ এদের চাপ সহ্য করতে পারত। কিন্তু ফান্ড বন্ধ হলে এই পুরো খরচ বাংলাদেশের সরকারকে টানতে হবে। আর টু বি অনেস্ট, এত খরচ চালানোর ক্ষমতা বাংলাদেশের সরকারের কাছে নেই। বরং এটাকে নিয়ে তো বাংলাদেশের সরকার নিজেরাই এবং ওদের এজেন্সিরা পর্যন্ত চিন্তিত যে একে কিভাবে কাউন্টার করবে। এখন প্রশ্ন হলো যে এটাকে ভারত কিভাবে নিজেদের কাজে লাগাতে পারে। ওয়েল, খুব সহজ। ইতিমধ্যেই মিয়ানমারের এই রোহিঙ্গারা নিজেদের আলাদা দেশের ডিমান্ড করেছে, যাকে নিয়ে আল জাজিরাও রিপোর্ট করেছে। আর এর চক্করে রোহিঙ্গারা টেরার গ্রুপ বা ইনসার্জেন্সি গ্রুপকে তৈরি করছে, যাকে নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামক একটা আন্তর্জাতিক সংস্থা এই রিপোর্টটা পাবলিশ করেছে। এটা দেখুন, যেখানে পুরো ডিটেলস দেওয়া আছে যে কিভাবে রোহিঙ্গা ইনসার্জেন্সি মিয়ানমার থেকে শুরু হয়ে সাউদার্ন বাংলাদেশ মানে টেকনাফ অঞ্চলের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে গেছে। আর এর প্ল্যান অ্যাকচুয়ালি গত 8-10 বছর ধরে চলছিল। উদাহরণ হিসেবে দ্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স 2018 সালের এই আর্টিকেলটা দেখুন, যেখানে বলা হয়েছে কিভাবে মিয়ানমারের রোহিঙ্গা ইনসার্জেন্সি একটা বড় আকার নিচ্ছে, যেটা এখন 2026 সালে এসে ফাইনালি প্রপারভাবে শক্তিশালী হচ্ছে। এখন এই রোহিঙ্গাদের ইনসার্জেন্সি বাড়ছে আর ওদের চায় একটু ফান্ডিং। তো স্বাভাবিকভাবে ভারত সেটাকে সামান্য ফান্ড করলে বা একটু নাড়িয়ে দিলে তা কিন্তু বাংলাদেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করবে। আচ্ছা, এখানে সবচেয়ে বড় ধামাকা হলো, এমন হবে না যে বাংলাদেশ এই ইনসার্জেন্সির বিরুদ্ধে সরাসরি এখানে গণহত্যা করতে পারবে, যেটা ওরা হিন্দুদের সাথে করেছে। কারণ হিন্দুরা উগ্র নয়, আর না ওরা হাতিয়ার তুলেছে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু রোহিঙ্গারা ইতিমধ্যেই র্যাডিক্যাল, তো ওখানে একতরফা লড়াই হবে না, পুরো ওয়েব চলবে অ্যাটাকে।
এদের হাতিয়ার আসে মিয়ানমার থেকে। এবং আপনারা যদি একটু গভীরে গিয়ে অ্যানালাইসিস করেন তাহলে জানবেন চট্টগ্রাম আর পাহাড়ি এলাকায় এর আগেও বাংলাদেশ ইনসার্জেন্সি ফেস করেছে, কিন্তু তখন ভারত বাংলাদেশের পক্ষে লড়ত। অর্থাৎ আমাদের ফোর্সেস এই সমস্ত গ্রুপের বিরুদ্ধে ইনপুট দেওয়া থেকে শুরু করে বাংলাদেশের সাথে মিলে অ্যাকশনও নিত। উপরন্তু ওই সমস্ত ইনসার্জেন্সি খুবই ছোট ছিল, যা ছোট ছোট গ্রুপে থাকত। কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে এমনটা হবে না। এই মুহূর্তে ভারত বাংলাদেশের যা সম্পর্ক, আপনাদের মনে হয় ভারত এখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আসবে, সাপোর্ট দেবে? কিচ্ছু না, বরং এটাকে তো আমরা বাংলাদেশের বিরুদ্ধেই ব্যবহার করতে পারি নেগোসিয়েশন করার জন্য। এবং আমাদের করাও উচিত। স্পেশালি আগামী দিনে যখন অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর কাজ শুরু হবে, তখন রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য তুরুপের তাস হবে। তখন বাংলাদেশ কোন দিকে ঠেকাবে? ভারতের এত বড় সীমান্তে পুশব্যাক ঠেকাবে, নাকি ওদের ফোর্সেস টেকনাফ অঞ্চলে লড়বে? উপরন্তু যেহেতু এই অঞ্চলের ডেমোগ্রাফিও পাল্টে গেছে, সেখানে এই ধরনের অপারেশন চালানো কিন্তু আরও মুশকিল হবে। কারণ এই পুরো আতঙ্কবাদীরা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে বসে থাকবে। কীভাবে বুঝবেন যে কে অভিযুক্ত? আর যদি এই ক্যাম্পের বিরুদ্ধে বাংলাদেশের সেনা কোনো ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু এরা সকলে একজোট হয়ে তার বিরোধ করবে। অর্থাৎ সহজ ভাষায় যেটা বাংলাদেশ পশ্চিমবঙ্গে করতে চেয়েছিল, এক্স্যাক্টলি সেম জিনিস ওদের দেশেই হচ্ছে। আর সবচেয়ে বড় টুইস্ট হলো, এ ব্যাপারে বাংলাদেশের মেজরিটি জনগণ জানে না পর্যন্ত। কারণ বাংলাদেশের পুরো ফোকাস ভারত আর হিন্দুদের বিরুদ্ধে। ওদের মিডিয়াও এ নিয়ে খুব একটা কথা বলেন। ফলে আগামী দিনে বাংলাদেশকে চারিদিক থেকে পিষে ফেলার ব্রহ্মাস্ত্র রেডি। একদিকে রোহিঙ্গারা বাংলাদেশের ভেতরে আগুন জ্বালাবে, উৎপাত করবে। ওদিকে দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে টেররিজমও হতে পারে। একটা বড় পপুলেশন যারা নিজেদের দেশ চাইছে, তাদের ঠেকাতে হবে। এবং ঠিক সেই সময়ে ভারত থেকেও একটা অবৈধ বাংলাদেশিদের যে ঢল নামবে, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠবে, যেটা বাংলাদেশের কিছু নেতারা অল্প অল্প বুঝতে পারছে। তাই ওরা কিন্তু এখনও ভারতের সাথে রিলেশন ঠিক করার দিকে পুশ করছে, কিন্তু এটা হবে না। তো দেখা যাক কিভাবে ধীরে ধীরে এই পুরো গেম শুরু হয় আর বাংলাদেশের অন্তিম পরিণতি কী হয়।